এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি অনৈতিক সুবিধা নিয়েছেন কিনা সেটি এখনও প্রকাশ্যে আসেনি, হয়তো সামনে আসবে। তাহলে 3 দিন আগে কেন তড়িঘড়ি করে এরকম একটি চুক্তি হলো, যে চুক্তিটিকে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য কতখানি সুফল বয়ে আনবে এটা হয়তো সময় বলে দেবে, কিন্তু এটি নিয়ে বিতর্ক হয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিতর্কের জায়গা, যেটা আজকে সর্বশেষ ডক্টর তৌহিদ হোসেন বলেছেন যে আমি পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একটি বহির্বিশ্ব চুক্তি হয়েছে আমি জানতাম না। যদি উনি না জানতেন না, তাহলে আজকে উনি যে স্টেটমেন্টটি দিয়েছেন, উনি বলেছেন যে উনি 3বার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু উনাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। আমি বলবো আজকে উনি এই কথাগুলো কেন বলছেন? এর পেছনে কি কোনো কারণ আছে? কেন বলছেন? এই পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? উনি আপনি পদত্যাগ কেন করতে পারেননি? তার মানে কি বোঝা যাচ্ছে যে কোনো চাপ ছিল, উনি চাপে ছিলেন? যদি চাপে থেকে থাকেন তাহলে বুঝতে হবে যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র এখনও আছে। আজকে ডক্টর তৌহিদ হোসেনের যে বক্তব্য, সেই বক্তব্য স্পষ্ট যে আমাদের দেশের উপরে একটি চাপ সবসময় থাকে এবং ষড়যন্ত্র সবসময় চলছে। যেমনটি আপা বলছিলেন যে আমাদের দেশের একটি দল যারা বাংলাদেশে একটি দীর্ঘ সময় টানা 17 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এখন নিষিদ্ধ। এটি একটি রাজনৈতিক বাস্তবতা। আপনি এত বড় একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি বিনা ষড়যন্ত্রে একটি দেশ চালাবেন, কার্যক্রম পরিচালনা করবেন, এটা তো চিন্তা করার কোনো সুযোগ নেই। তাদের কাছে যেই পরিমাণ কালো টাকা রয়েছে, যেই পরিমাণ অবৈধ অর্থ রয়েছে, এই টাকাগুলো যদি ফেরত না আনা যায় এবং এই টাকাগুলো যদি প্রপার চ্যানেলে ফেরত না আসা যায়, তাহলে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য এটি অনেকটা কঠিন হয়ে যাবে। কথা বলেছেন যে এই প্রস্তুতি আছে কিনা এই ষড়যন্ত্র মোকাবেলা। দেখুন, আপনাকে দেখতে হবে যে বিএনপির নেতৃত্বাধীন তার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, দেখবেন সংসদ নির্বাচনের পরে উনার কিছু আপনি মুভমেন্ট দেখবেন, যে আমি আরও আগেই বলেছি যে উনি চেয়েছে যে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিতে, এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে, যেটি উন্নত দেশগুলো ব্রিটেন সহ আপনি দেখবেন যে একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার জন্য উনি কিন্তু সেই কার্যক্রমটি শুরু করেছেন। আপনি দেখবেন এনসিপির দলীয় প্রধান নাহিদ হোসেনের বাসায় গিয়েছেন, জামাত ইসলামের আমিরের বাসায় গিয়েছেন, আরও একটি দলের বাসায় গিয়েছেন। উনি কী বার্তা দিয়েছেন? যে আমরা আমাদের মতের অমিল হবে, আমরা ডিবেট করব, সংসদে বলেছেন যে আমরা বিতর্ক করব, কিন্তু দেশের স্বার্থে আমাদেরকে এক হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো, গত রিসেন্ট 2-3 দিনের কার্যক্রমে আমরা কিন্তু সেই প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই ঐক্যের আভাস কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন একটু দুর্বল মনে হচ্ছে। কেন দুর্বল মনে হচ্ছে? আপনি দেখবেন যে বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে সরকার কি ভায়োলেন্স চায় কিনা, তাহলে আমাদের থেকে বেশি ভায়োলেন্স করতে পারবেন না। এর মানে কি? আপনি সরকারকে হুমকি দিচ্ছেন? আপনি তখন যেই সরকারকে হুমকি দিয়েছিলেন, তখন যে প্রেক্ষাপট ছিল, এখন কিন্তু সেই প্রেক্ষাপট বাংলাদেশে নাই। ওই বক্তব্য দিলে কিন্তু হবে না। এই বক্তব্য আপনি তখন দিয়েছেন যখন মানুষের কথা বলার অধিকার ছিল না, যখন মানুষ নির্ভয়ে রাস্তায় বেরোতে পারতো না, যখন মানুষের কোনো রকমের মুভমেন্টের ছিল না, সুযোগ ছিল না। সেই সময়ের বক্তব্য এখন দিলে তো হবে না। যেই আন্দোলন আপনারা বলছেন যে 24-এর গণঅভ্যুত্থান নিয়ে ক্রেডিট ভাগাভাগি হয়, সেই ক্রেডিট ভাগাভাগি করতে গিয়ে আমরা দেখছি বিভেদ তৈরি হচ্ছে। আপনি বিএনপির কতজন নেতাকর্মী বিগত 17 বছরে খুন হয়েছেন, আপনি দেখবেন সেই ডাটা আছে। আপনি দেখবেন এই আন্দোলন কি একদিনে এই পর্যায়ে গিয়েছিল? এই জনবিস্ফোরণ কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। কিন্তু আপনি কাকেই ভয় দেখাচ্ছেন? যেই ভয় শেখ হাসিনা ফ্যাসিজমকে দমাতে পারেনি, সেই ভয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি আপনি সেই ভয় দেখান, এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আমি বলবো আর কিছুই নয়। আপনি বিতর্ক করবেন। আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আগে আমরা কি দেখেছি যে কোনো ঘটনা একটি ঘটলে ভিকটিমের পরিবারকে আমরা দেখতাম গণভবনে নিয়ে আসতো, কিন্তু আপনি এবার দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ভিকটিমের বাসায় ছুটে গিয়েছেন এবং বলেছেন যে এই বিচারটি খুব দ্রুত, অতি দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যকর শেষ হবে, যেন বাংলাদেশের কোনো অপরাধী এরকম কাজ করার, অপরাধ করার কোনো দৃষ্টান্ত না দেখায়। সেই বক্তব্য নিয়েও কিন্তু বাংলাদেশের রাজনীতি বিতর্ক হচ্ছে। আপনি দেখবেন পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে দলগুলো, বিরোধী দলগুলো। তার মানে কি? আমার তো মনে হচ্ছে এটাও একটি ষড়যন্ত্রের অংশ কিনা সেটা তো দেখতে হবে। আপনি যদি আজকে প্রধানমন্ত্রী এই স্টেটমেন্টটা না দিতেন, তাহলে কি বলতেন? যে রাষ্ট্র বিচারহীনতায় ভুগছে, রাষ্ট্রে কোনো বিচার ব্যবস্থা নেই। কিন্তু যখন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একসাথে বললেন যে আমরা এটি অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করবো, এবং আপনি দেখবেন যে প্রধান বিচারপতি সংশ্লিষ্ট যে বিচারক আছেন, ওই বিচার সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করেছেন শুধুমাত্র এই হত্যাকাণ্ডের বিচার করার